নিজের মায়ের সাথে স্বামীর অন্তরঙ্গ মুহূর্তের সাক্ষী হলো আজ কুসুম। ঘরের ভিতরে তার স্বামী যে নারীর সঙ্গে নোংরা খেলায় মেতে উঠেছে, সে তার নিজের মা, যার গর্ভে কুসুমের জন্ম হয়েছে। দরজার বাইরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে ধপ করে মেঝেতে বসে পড়ে যায় কুসুম। মধ্যরাতে ঘুম ভেঙে যায় কুসুমের। পাশ ফিরে স্বামী হাবিবকে দেখতে না পেয়ে তাকে খুঁজতে বের হয় কুসুম। ঘরের বাইরে আসতে মায়ের ঘর থেকে গোঙানির শব্দ ভেসে আসে তার কানে। কুসুমের সন্দেহ হয় মায়ের ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। ভেতরের দৃশ্য দেখে সে থমকে যায়। তার মা এবং তার স্বামী খেলায় এতটা মেতে উঠছে যে দরজা খোলা রেখে এসব করে বেড়াচ্ছে। কুসুম ঘরের ভিতরে দৃশ্য নিতে না পেরে ধপ করে মেঝেতে বসে পড়ে। কুসুম পড়ে যাওয়ার শব্দে হাবিব এবং কুসুমের মায়ের হুঁশ ফেরে। তারা দুজনে দরজার কাছে তাকিয়ে কুসুমকে দেখে কিছুটা অবাক হয়। মা এবং হাবিব একে অপরের দিকে তাকায়। হাবিব কিছুটা ভীত কণ্ঠে বলে, কুসুম, কিছু হইব না, ভয় পাইতেছ কেন? এইখানে ভয়ের কি হলো? একদিন তো জানতই, আজ জানছে ভালো হয়েছে। মায়ের কথায় ভরসা পেয়ে হাবিব কিছুটা শান্ত হয়ে বসে পড়ে। কুসুম মেঝেতে চিত হয়ে বসে আছে। তার দৃষ্টি মা এবং স্বামীর দিকে তাকিয়ে আছে। নিজের মায়ের কথাটা কানে আসতে কুসুমের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। মা এবং হাবিব নিজেদের পোশাক পরে কুসুমের কাছে আসে। কুসুম নড়াচড়া করতে পারছে না। তার কিছু সময়ের জন্য মনে হলো শরীর অবচেতন হয়ে আছে। সে হাত পা নড়াতে পারছে না। তা তবে তার চোখ থেমে নেই। চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। মা এসে কুসুমকে মেঝে থেকে তুলে বসায়। তাকে জড়িয়ে ধরে বলে, সোনা মা, আমায় যা দেখেছ সেইটা ভুলে যাও, তাতে তুই সুখে থাকবা। কুসুম চেতনা ফিরে সে তার মাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপর কিছুটা পিছিয়ে গিয়ে বলে, না, তোমার ওই নোংরা হাত দিয়ে আমারে ছুঁয়ো না। কুসুম, হাবিব কথাটা বলে উঠতে কুসুম চিৎকার দিয়ে ওঠে। সে বলে, চুপ, ওই নোংরা মুখটা দিয়ে আমার নাম বলিস না, আমার নামটাও ঘৃণা পাইব। কুসুম, মা ধমকের সুরে কথাটা বলে। কুসুম তাতে ভয় না পেয়ে অসহায় গেল বলে, আম্মা, কেমনে পারলা এটা? আমি তোমার মাইয়া, পেটে ধইরা মাইয়া আম্মা, সেটাও বইলা গেলা। কাজটা করার আগে লজ্জা করে নেই? একটু লজ্জা করে নেই? চুপ, পেটের মাইয়া বইলা এত কথা বলার সুযোগ পাইতেছ, থাপড়ায় গাল ফাটাইয়ে দেব। মায়েদের ধমকের সুরে কথা শুনে কুসুম চুপ করে যায়। মা এবার নরম কণ্ঠ করে বলে, আমি একখান মানুষ, আমারও চাহিদা আছে। তাছাড়া তেমন খারাপ কিছুই তো করি নাই। এত কান্নার কি হইল? তোরে তো ছাইড়াই দিতেছে না, তুইও থাকবি আমিও থাকবো। কথাগুলো শুনে বিস্ময়ের নজরে কুসুম মায়ের দিকে তাকিয়ে থাকে। হাবিব মায়ের কথা সম্মতি জানিয়ে বলে, হ্যাঁ, এইখানে খারাপের কি হইল? তুমি ফাও কান্তাছো, পাপ কইরে এত বড় গলা বলতেছো, এইখানে খারাপের কি হলেছি? লজ্জা, তোমাদের কথা শুনে লজ্জা পাইব। কথাটা বলে দেরি মায়ে কুসুমের গালে থাপ্পড় মারতে দেরি হয় না। সে একটি থাপ্পড় মেরে শান্ত হয় না, বরং কুসুমের মুখ চেপে ধরে বলে, বেশি বার বাড়িস না। এইসব কথা পাঁচ কান যেন না হয়, কথাটা মাইনা নেই। এইটা আমাদের তিনজনের জন্য ভালোই হইব। যে পেটে লয় তারে সবাই মা বলে। যেই মা সেই সন্তানের লাইগা দুনিয়া উল্টায় ফেলতে পারে। মায়ের মতো কেউ নাকি ভালোবাসে না। সবাই বলে এই দুনিয়ায় সবাই খারাপ হইতে পারে, কিন্তু কোনো মা খারাপ হইতে পারে না। অথচ এইখানে কুসুম থামিয়া দিয়া তার মা খুব শান্ত গলায় বলে, আমি খারাপ? তাহলে খারাপ আমি রে মাইনে নিয়ে থাক। তুমি আমার সত্যি পেটে লইয়াছ আম্মা? তুমি আমার আসল আম্মা? কুসুমের কথাটা শুনে হতভম্ব হয়ে যায় তার মা। সে শান্ত চোখে কুসুমের দিকে তাকিয়ে থাকে। তখন হাবিব বলে ওঠে, কুসুম, আমরা তিনজন একলগে ভালো থাকতে পারি, তুমি কান্নাকাটি বাদ দিয়ে ভাবো। ছি! কথাটা বলে কুসুম তাদের সামনে থুতু ফেলে। হাবিব ততক্ষণেতে একটা লাথি মারে তাকে। কুসুম দূরে ছিটকে যায়। কুসুম এবার নিজেকে সামনে বলে, আমি মেম্বার চেয়ারম্যানের কাছে যাব। এই কথাটা শুনে কুসুমের মা তাকে ইচ্ছামতো মারতে শুরু করে। ইচ্ছামতো মেরে চুলের মুঠি ধরে বলে, চুপ, এইসব কথা যদি কারো কানে যায় তাহলে তোরে মাইরেই ফেলবো। সালেহা, তোমার মাইয়ারে বুঝাও, আমি কিন্তু মেম্বার চেয়ারম্যানের ঝামেলা নিতে পারবো না। হাবিবের কথাটা শুনে কুসুম বিস্মিত চোখে তার দিকে তাকায়। কত অবলীলায় শাশুড়িকে নাম ধরে ডাকিয়ে দিল সে। কুসুম হতভম্ব চোখে শুধু হাবিব নামক মানুষের দিকে দেখে, যাকে নিয়ে তার কত শত স্বপ্ন ছিল, সব শেষ হয়ে গেল। সে আজ তার মা এবং স্বামীকে যে অবস্থায় দেখেছে, তাতে তার স্বপ্নগুলো সব মরে গেছে। হাবিবের কথা জবাবে সালে অর্থাৎ কুসুমের মা বলে, তুমি যাইয়া ঘুমাও হাবিব, আমি ওরে দেখতেছি। এই কথাটা বলে সালেয়া কুসুমকে ঠেলতে ঠেলতে ঘরের ভিতরে নিয়ে যায়। হাবিব অন্য ঘরে গিয়ে শুয়ে পড়ে। কুসুমের মা তাকে প্রথমে ভালোভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কুসুম বোঝে না। সে বলে, এটা পাপ, মস্ত বড় পাপ। কুসুম বারবার একই কথা বলায় তার মা মুখ চেপে ধরে বলে,
তোর ভালো চাইয়া আমি এইসব করছি আর তুই নাটক মারাও? কুসুম অবাক চোখে তার মাকে দেখে। তার ভালোর জন্য কুসুম হাসবে নাকি কাঁদবে ভেবে পায় না। তার মা বলে, তোর ভালো লাইগা হাইপের লাগে আমি এইসব না করলে সে তো পাড়ায় যাইতো, তখন ভালো হইতো, সমাজের মান সম্মান যাইতো, স্বামীর মায়ের গুতা খাইতি, সমাজের লোকের বাজে কথা শুনতি, এইসব ভালো হইতো নাকি ঘরের মধ্যে ঝামেলা মিটাই নিছি সেইটা ভালো হয়েছে? তোর সংসার টেকানোর জন্যই তো এইসব করছি। কুসুম এসব শুনে বিদ্রোহে হাসি দেয়। তারপর বলে, ছি, লজ্জা নাই তোমার? সব বাজারে মেলে দিয়েছো, নিজে পাপ কইরা আবার সেই পাপের ছাপাই গাইছো। একটু লজ্জা নেই? সব বাজারে বেচে দিছো। এটা শুনে কুসুমের মা রেগে যায়। সে আরও কয়েক ঘা লাগিয়ে দেয় তার গায়ে। তারপর বলে, চুপ থাক, নয়তো তোরে আমি মাটিতে পুঁইতে রাখবো। কোনো গোলামের পুত তোর হদিস পাইব না। এটা বলে কুসুমের মা ঘর থেকে বাহিরে থেকে দরজা বন্ধ করে দেয়। কুসুম অসহায় দৃষ্টিতে বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকে। তার চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। কুসুমের স্মৃতিতে তার বাবার মুখটা ভেসে ওঠে। যে বাবা কান্না করতে করতে, আব্বা ছাইরা গেলা, তুমি থাকলে এইসব হইতো না। আব্বা আমার এই কষ্টের মাঝে রাইখা কেন তুমি ছাইরে গেলা? কুসুম কান্না করতে করতে অতীতের কথা ভাবে। কত সুন্দর ছিল তাদের জীবন। হঠাৎ একদিন তার 11 বছর বয়সে তার বাবার মারা যায়। তার বাবার মৃত্যুর সঙ্গে তার জীবনের সব আনন্দ চলে যায়। তার বাবার সঙ্গে করে তার সব সুখ খুশি নিয়ে যায় অতীত। পাশের বাড়ির শেফালির সঙ্গে খেলা করছিল কুসুম। সেই সময় শেফালির মা এসে বলে, কুসুম এখানে, তোকে বাড়ি চল। কেন চাচি, কী হয়েছে? 11 বছর ছোট্ট কুসুম ঘুণা করে টের পায় না তার বাবা হারিয়ে গেছে। তার বাবা যে তাকে ছেড়ে চিরতরে হারিয়ে গেছে সেটা তার অবুঝ মন বুঝতে পারে না। শেফালি মায়ের সঙ্গে বাড়ির উঠোনে পা রাখতে কুসুম বুঝতে পারে বাড়ির বড়সড় কিছু হয়েছে। অনেক মানুষের ভিড়। এই ভিড়ের মাঝে তার মায়ের কান্না ভেসে আসছে। কুসুম মনের মধ্যে ভয় কাজ করতে শুরু করছে। সে আস্তে করে শেফালির মায়ের হাত ছাড়িয়ে নিজে ভিড় ঠেলে ভেতরে যায়। সেখানে কাপড়ে ঢাকা তার বাবার মৃতদেহ। পাশে তার মা কান্না করছে। তাকে সবাই সামলাচ্ছে। কুসুম তখন কিছু বুঝতে পারছিল না। সেই সময় একজন বলল, কাপড়টা সরাও, একটু লাশের মুখটা দেখি। একজন মুখ থেকে কাপড় সরায়। কাপড় সরাতে নিজের বাবার মৃতদেহ থেকে কুসুম চিৎকার দিয়ে বলে ওঠে, আব্বা। কুসুমের বাবার মৃত্যুর পর তাদের মামের জীবনে বিশাল পরিবর্তন আসে। বাবার মৃত্যু 2 মাস মামার বাড়িতে ছিল কুসুম। প্রথম প্রথম সবাই সহানুভূতি দেখালেও পরবর্তীতে মামামের কাছে তারা বোঝা হয়ে উঠছিল। কুসুমের মা নিজের বোন হওয়ার সুবিধাতে মামা সরাসরি বিরক্ত প্রকাশ করতে পারেনি। তাই মামি নিজের কথাবার্তার মাধ্যমে নিজের বিরক্তি প্রকাশ করতেই যাচ্ছিল। ইদানিং মামামি মধ্যে তাদের নিয়ে বেশ ঝগড়া হয়। এক পর্যায়ে মামা বলেন, সালেহার বয়স বেশি নেই, মাত্র 32, এখন ওর আবার বিয়ে দিয়ে দিই, তাহলে তো আমাদের ঘাড়ে থাকবে না। বাচ্চা সহ তারে বিয়ে করবে কেটা সারা জীবন? তারপর ওই মাইয়ারে পালবো? মামি ভীষণ রাগ নিয়ে এই কথাটা বলে। মামা নিশ্চুপ হয়ে যায়। সত্যি তো, একটা মেয়ে সহ কেউ বিধবা মহিলাকে বিয়ে করবে? অতঃপর মামা বিয়ে দেওয়ার মতো বড় দায়িত্ব কাঁধে না নিয়ে কুসুমের মাকে কিছু টাকা দিয়ে বলে, তুই তোর জামাইয়ের ঘরে চলে যা, ওখানে বইসা এই কটা টাকা দিয়ে কিছু কইরা 2 মাঝিতে কাটিয়ে দেয়। বিধবা সালেয়া বেগম তখন বলার মতো কিচ্ছু ছিল না দুনিয়ায়। স্ত্রীর মাথার উপর স্বামীর হাত আর সন্তানের মাথার উপর বাবার ছোঁয়া কতটা গুরুত্বপূর্ণ সেটা সে উপলব্ধি করতে পারে। স্বামীর শোক কাটিয়ে ওঠার পূর্বে ভাইয়ের বাসায় তারা হয়ে ওঠে বোঝা। সালেয়া বেগম সব বুঝতে পারে। টাকা নিয়ে নিজের বাড়ি ফেরত আসে। তার শ্বশুর শাশুড়ি বেঁচে নেই। দেবর ভাসুর আলাদা আলাদা সংসার করছে। সালেহা এবং কুসুম এখন যে বাড়িতে উঠেছে এটা কুসুমের বাবার নিজের করা ঘর। ঘরটি বেশি বড় নয়, 3 কামরা একটি ঘর। মামে সেখানে থাকতে শুরু করে। কুসুমের মামার দেওয়া টাকা দিয়ে কুসুমের মা ঘরের বাজার সদাই করে, সঙ্গে কিছু হাঁস মুরগির বাচ্চা কিনে। যদিও আগেরও কিছু ছিল, তবে সেগুলো সামান্য। এবার সে হাঁস মুরগি পালন করে জীবিকা নির্বাহ করার সিদ্ধান্ত নেয়। এভাবে তাদের দুজনের জীবন কেটে যায়। বিধবা হওয়ার সুবাদে মানুষের নানা কটূক্তির শিকার হয় সালেহা বেগম। ধীরে ধীরে সব গায়ে সয়ে যায়। হাঁস মুরগি ডিম বিক্রি করে মানুষের টুকটাক কাজ করে চাল ডাল নিয়ে এসে কোনোরকম তাদের মামের জীবন কেটে যায়। মাঝে সাঝে কুসুমের মামা দেখা করতে এসে তাদের কিছু সাহায্য সহযোগিতা করে। এর মাঝে সালেহা বেগম পুরুষ মানুষের কুপ্রস্তাবের মুখোমুখি হন, তবে তিনি সেগুলো প্রশ্রয় দেননি। তার স্মৃতি, স্বামীর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো সবসময় ভেসে ওঠে। পাড়ার দোকানে সালেহা বেগম ডিম বিক্রি করেন। দোকানদারের নাম জামাল খা। তার সঙ্গে ইদানিং সালেহা বেগমের বেশ ভাব। এর কারণ মাঝে মাঝে জামাল খা বাড়িতে আসে তাদের খোঁজ নিতে।
আজও সকাল সকাল তার আগমন ঘটে কুসুমের বাড়িতে। জামাল খা উঠোনে এসে দাঁড়াতে কুসুমের সাথে দেখায়। সে মিষ্টি করে বলে, মামুনি, তোমার মা কই? ঘরের মধ্যে। কুসুমের জবাব পেয়ে জামাল খা খোলা দরজা দিয়ে ভেতরে তাকায়। শান্ত গলায় কুসুমকে জিজ্ঞাসা করে, তুমি ভালো আছো? ভালো আছি চাচা। কুসুম আর কোনো কথা বলার সুযোগ পায় না। এর মাঝে সালেহা বেগমের ঘর থেকে বের হয়। সে কথা বলতে বলতে বাইরে আসে। কার সঙ্গে কথা বলছিস কুসুম? উঠোনে পা রেখে জামালকে দেখে মুচকে হাসি দেয় সালেহা। সে নরম গলায় জিজ্ঞাসা করে, জামাল ভাই আপনি? হ্যাঁ আমি। আইলাম তোমাকে খবর নিতেই। মেলা দিন হইল ডিম নিয়ে যাইছো না, ঘটনা কি? জামাল সাহেব খুব শান্ত কণ্ঠে কথাগুলি জিজ্ঞাসা করে। সালেহা বেগমের মুখটা মলিন হয়ে যায়। সে বলে, ডিম পারছে না, তাই দিতে পারতেছি না। তাহলে এখন তোমার সংসার চলছে কেমনে? ওই তো টুকটাক কাজ কইরা। সালেহা বেগম জামাল সাহেবকে বসতে দিয়ে কথাটা বলে কুসুম সেখান থেকে চলে যায়। তাদের কথায় কান দেওয়ার সময় নেই, খেলতে চলে যায়। কুসুম চলে যেতে জামাল সাহেব বলে, এই মাইয়ের লাইগা তোমার এমন করুণ জীবন কাটানো লাগতেছে। মায়েটা না থাকলে নিশ্চিন্তে নতুন জীবন শুরু করতে পারতা। হ্যাঁ, মায়েটা যদি পোলা হইতো তাও না হয় তার কামাই খাওয়া যাইত। গরিবের ঘরে জন্ম ওর, লগে বাপ নাই, মাইয়া মানুষ, বিয়ে দিতেও ঝামেলা পড়ে যাব। পোলা হইলে এই চিন্তা করতাম না। সালেহা বেগম দুঃখী গলায় কথাগুলো বলল। জামাল সাহেব তাকে সান্ত্বনা দেয়। এক পর্যায়ে বলে, তোমার বয়স বেশি না, জীবনটারে দ্বিতীয় সুযোগ দাও, নয়তো একাকী সারা জীবন কাটাবা কেমনি? সালেহা বেগমের প্রতি উত্তর করে না। জামাল সাহেব তাকে বোঝাতে থাকে, তার কথা সারমর্থ হলো, সালেহা মেয়েসহ কেউ জীবনে জায়গা দিতে চাইলেই তাকে আপন করে নেওয়া উচিত। সালেহা একা সারা জীবন কাটাতে পারবে না। কথার এক পর্যায়ে জামাল বলে, একবার যে মাইয়া পুরুষ সঙ্গ পায় সেই মাইয়া জানে পুরুষ সঙ্গ হারানোর ব্যথা। সালেহা বেগম নিশ্চুপ হয়ে যায়। জামাল সাহেব বুঝতে পারে সালেহা বেগমের মন গলে যাচ্ছে। তার সুযোগ নিয়ে সে বলে, মানুষের মৃত্যুর সঙ্গে সব শেষ হইয়া যায়। এক শেষ হইয়া যাওয়ার মানুষের কথা ভাইবা নিজের জীবন নষ্ট করিল না, এখনো সময় আছে। কিন্তু মাইয়া সহ আমারে মাইনে নিবে এমন পুরুষ আছে? কেউ উটকো ঝামেলা বহন করতে চায় না। যেইখানে পরিবার ঝামেলা পাবে সেইখানে তো পর মানুষ। দুনিয়ায় খুঁজলে এখনও ভালো পুরুষ পাওয়া যাইবে। আমার কথা ভাইবে দেখো। আমি চাই কুসুমের মতো কোনো অসহায় মাইয়ার দায়িত্ব নিয়ে পুণ্য কামাতে। জামালের কথা শুনে সালেহা তার দিকে শান্ত চোখে তাকায়। তারপর বলে, আপনার তো বউ বাচ্চা আছে, একলগে দুই বউ চালান যায়, এইটার তো নিয়ম আছে। সালেহা সেদিনের মতো জামালকে বিদায় জানায়। জামাল চলে যায়। তবে সে থেমে থাকে না। নানাভাবে সালেহা বেগমকে বোঝানোর চেষ্টা করে। একাকিত্ব, জামালের মতো মানুষের মিথ্যে সান্ত্বনা বাণী, সব মিলিয়ে সালেহা বেগমের ইদানিং বিষণ্ণ থাকে। তাছাড়া তার মনে হয় কুসুম তার জীবনে না থাকলে তার জীবন সুন্দরভাবে গড়ে উঠত। সালেহা বেগমের মতো মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে এভাবে শয়তান তার চিন্তা চেতনার মস্তিষ্কে ঢুকে দেয়। এইভাবে সালেহা বেগমের মতো যার ইমান দুর্বল, তাদের মধ্যে পাপের সৃষ্টি হয়। স্বামীর মৃত্যুর 2 বছর মাথায় সালেহা বেগম সেই পাপে জড়িয়ে পড়ে। তার সঙ্গে দোকানদার জামালের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের কয়েক মাস পর একদিন রাতে জামাল এসে সালেহা বেগমের দরজায় কড়া নাড়ে। সালেহা দরজা খুলে জামালকে দেখে অবাক হয়। সে বলে, তুমি? তোমার কথা ভাইও ঘুম হচ্ছে না, তাই চলে আসলাম। কিন্তু সালেহা বেগম কোনো প্রশ্ন করার সুযোগ পায় না। জামাল সাহেব তাকে ভুল বোঝাতে শুরু করে। সালেহা বেগম জামালকে ভালোবেসে ফেলেছিল। সেই ভালোবাসার পাপবোধ বিলুপ্ত হওয়ার পথে। সেখান থেকে শুরু হয় তাদের মাঝে খুবই ঘৃণিত সম্পর্ক। প্রথমে কুসুম আড়ালে তাদের রাত্রিযাপন হলেও একটা সময় পর কুসুম সব দেখতে পায়। তখন তার বয়স 14-র ঘরে পা রাখবে। একদিন রাতে নিজের কাজ শেষ করে জামাল পোশাক পরে সালেহার হাতে কিছু টাকা দিয়ে বাড়ি চলে যায়। জামালকে বিদায় দিয়ে দরজা বন্ধ করে পিছনে তাকাতে সালেহা কুসুমকে দাঁড়িয়ে থাকতে দেখে। কুসুম ছোট্ট হলেও তার মায়ের কর্মকাণ্ড সব বুঝতে পারে। সেজন্য কিছুটা ভয় মিশ্রিত কণ্ঠে জিজ্ঞাসা করে, আম্মা, ওই লোকটা আমাদের বাড়িতে প্রতিদিন রাইতে আসে কেন? ওই লোক তোর বাপ হয়। বাপ? কুসুম ঘৃণার নজরে তাকায়। তারপর বলে, আম্মা, আমি এতটুকু মাইয়া হইয়া লজ্জা পাইতেছে আর তুমি? আশেপাশের মানুষ তোমারে নিয়ে বাজে কথা কইতেছে। ওগো কাজই এম এমনে দোষ না কইরা বহুত কথা শুনতেছি। তাছাড়া আমার বয়স বেশি হয়েছে, আমার একটা শখ আহ্লাদ আছে না? আম্মা। কুসুম উঁচু গলায় কথাটা বলে সালেহা বেগম রেগে যায়। সে রাগান্বিত কণ্ঠে বলে, চুপ! তুই হইয়া তো আমার যত জ্বালা। তুই না থাকলে আমার জীবনটা সুন্দর হইতো। আমার এত জ্বালা পোহাতে হইতো না। সালেহা বেগম বুঝতে পারছে না তার মধ্যে থাকা নারী সত্তা এই দুনিয়ার সবচেয়ে সুন্দর সত্তাটাকে বিলীন করে দিচ্ছে, যার নাম মা। এই দুনিয়া কোনো মা খারাপ হয় না। যারা হয় তারা শুধু নারীই রয়ে গেছে, মা হতে পারেনি। এভাবে দিন যাচ্ছিল। কুসুম
কোনো কথা বলতে পারে না। তার মা তাকে ধমক দিয়ে চুপ করে দেয়। অন্যদিকে গ্রামে ছড়িয়ে যায় রাতের বেলা সালেহা বেগমের বাড়িতে কারো যাতায়াত। একদিন রাতে জামাল আর সালেহা রাত কাটাচ্ছিল। সেই সময় গ্রামে গণ্যমান্য কিছু লোক এসে দরজায় কড়া নাড়ে। মানুষের কথা শুনে জামাল এবং সালেহা ভয় পেয়ে যায়। জামাল তাড়াতাড়ি দৌড়ে তৈরি হয়ে পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করতে, কিন্তু পারে না। গ্রামের লোকজন তাদের হাতে নাতে ধরে ফেলে। এলাকার চেয়ারম্যান মেম্বারগণ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালেহা বেগমের বাড়িতে সামনে বিচার সভা বসে। সবাই সালেহা বেগমকে নানা ধরনের বাজে মন্তব্য করছে। জামাল খাঁকে উদ্দেশ্য করে একজন বলে, ঘরে বউ রেখে এখন ফষ্টি নষ্টি করো? তুমি মিয়া ভালোই শেয়ানা মানুষ আছো। আশেপাশে অনেক মানুষ ভিড় জমে। সবাই তাদের দুজনকে নিয়ে ফিস ফিস করছে। চেয়ারম্যান সাহেব সবার উদ্দেশ্যে বলে, সবাই থামুন, বিষয়টা আমাদের দেখতে দিন। সবাই থেমে যায়। চেয়ারম্যান সাহেব সালেহা বেগমের দিকে তাকিয়ে বলে, এইভাবে সমাজের ব্যভিচারের সৃষ্টি করছো? তোমাদের মাধ্যমে সমাজ নষ্ট হচ্ছে। অন্যরা সবাই চেয়ারম্যানের কথা সমর্থন করে। সালেহা বেগম মুখে লুকিয়ে রাখে, মিনমিন স্বরে বলে, আমরা দুজন দুজনেরই ভালোবাসি, দুইজন দুজনের চাই। চাও তাই বলে নোংরামি করবা? এতই পীড়িত থাকলে বিয়ে করতা। রাত বেরোতে পরপুরুষের ঘরে ঢুকা নষ্টামি করে সমাজ দূষিত করলা কেন? তার কথায় সবাই সম্মতি জানায়। কেউ কেউ গালাগালি দিয়েও কথা বলে। একজন তো বলে, ওই মহিলার নষ্টামির কথা শুনি কয়দিন ধরে হাতে নাতে ধরার চেষ্টা করছি, অবশেষে আজ পাইলাম। এদের ইচ্ছা মতো পিটাইয়া জুতার মালা গলায় পরিয়া সারা গ্রাম ঘোরানো উচিত, তাহলে পিরিচ ছুঁইটে যাব। দেখেন, জামাল কিছু বলতে নিচ্ছিল, তৎক্ষণাৎ লোকজন তার গায়ে হাত তুলছে। ধরার পরপরে ইচ্ছে মতো সবাই মেরেছে। এখন কথা বলার সুযোগ দিচ্ছে না। একজন গালে দুটো থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, তুই কি করবি? তোর বলার কি আছে কুত্তা? সালেহা বেগম মহিলা হওয়ায় পুরুষের হাত তুলতে পারছে না, তবে ইচ্ছে মতো কথা শোনাচ্ছে। দরজায় ফাঁকা দিয়ে ভয় মিশ্রিত চেহারা নিয়ে কুসুম এসব কিছু দেখছিল। প্রায় 2 ঘন্টা তর্ক বিতর্ক শেষে মুরব্বী বলল, এগো বিয়ে দিয়ে দিই। আমি বিয়ে করতে রাজি। সালেহা বেগম তৎক্ষণাৎ বলে ওঠে। তবে জামাল দ্বিমত পোষণ করে বলে, আমি রাজি না। ও মাগো মা, নষ্টামি করবা কিন্তু বিয়ে করবে না, তাই না? অনেক বিদ্রোহের সুরে কথাটা বলে জামাল সাহেব প্রতিবাদ সুরে বলে, আমি বিয়ে করতাম না, আমার বউ বাচ্চা আছে। তাছাড়া যা হয়েছে দুজনের সম্মতিতে। এখানে আপনারা সালিশ বসানো কারা? আমি কি জোর করে কিছু করছি? সালেহা বেগম অবাক হয়ে জামাল সাহেবের কথা শোনেন। সে তৎক্ষণাৎ বলে ওঠে, তুমি বিয়ে করবে না কেন? তুমি তো বলছিলে আমারে বিয়ে করবা, আমার মাইয়ের দায়িত্ব নিবা। কেউ ঘরে তুলে, তোর লগে যা করছে তার বিনিময়ে টাকা দিছি, এখানে আবার বিয়ের কথা আসে কিভাবে? জামালের কথাটা বলতে আরও মানুষজন মার খায়। অন্যদিকে সালেহা বেগম হতভম্ব হয়ে যায়। গ্রামের সবার কথা নষ্টামি করে এখন বিয়ে করতে অস্বীকার করার কথা বইলা তো লাভ নেই। হয় বিয়ে করবো, নয় গ্রাম ছাড়তে হবো। এই পর্যায়ে জামাল গ্রাম থেকে চলে যেতেও রাজি হয়। তবু সালেহা বেগমকে বিয়ে করবে না। তার কথা, সালেহা বেগম নষ্ট মেয়ে, তার সাথে রাত কাটানো যায় কিন্তু বিয়ে করা যায় না। সালেহা বেগম হতভম্ব হয়ে বসে পড়ে। এখানে তর্ক বিতর্ক সকাল অবধি চলে। সবাই সালেহা বেগমের চরিত্র নিয়ে নানা ধরনের কথা বলে। জামালকে বিয়ে করার জন্য জোর করে, কিন্তু সে করবে। এইসব ঘটনা নীরবে শাড়ির আঁচলে মুখ লুকিয়ে কান্না করতে করতে জামাল সাহেবের বউ দেখে। তাকে যখন চেয়ারম্যান সাহেব কিছু বলতে বলে, তখন সে কিছু বলে না, সে নিশ্চুপ থাকে। তার বলার কি আছে? জামাল সাহেব রোজ রাতে অন্য নারীর সাথে রাত কাটিয়ে দিনে গিয়ে তাকে পিটায়, বাচ্চাদের মেরে ফেলার হুমকি দেয়। বাবা মায়ের কাছে দুঃখের কথা বলে তারাও দোষ দেয়। তাদের কথা স্বামী স্ত্রীকে বেঁধে না রাখতে পারলে তো যাবেই। আসলে তাদের এই কথার মাঝে এসে তাদের দরিদ্রতা, সম্মানের ভয় স্পষ্টভাবে ফুটে ওঠে। অথচ তারা অবলীলায় তাকে কষ্ট দিয়ে এসব ধামাচাপা দিতে চায়। এদিকে জামালের বাবা মা তাকে ছাড়িয়ে নেই। অনেক অনুনয় বিনয় করে মাপ চায়। তারাও সালেহার সাথে জামালের বিয়ে দিতে রাজি না। জামালের স্ত্রী আছে, দুটো সন্তান আছে। অবশেষে জামাল 50,000 টাকা জরিমানা দেওয়ার বিনিময়ে ছাড়া পায়। অন্যদিকে সালেহাকে সবাই তুমুলভাবে কথা শুনে দেয়। তাকে বিনা বস্ত্রে সারা গ্রাম ঘোরানোর মতো কথা বলে। সালেহা সবার কাছে ক্ষমা চায়। সে সবার পা জড়িয়ে ধরে। অবশেষে সবাই শান্ত হয়। চেয়ারম্যান সাহেব ওয়ার্নিং দিয়ে বলে, তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে তোমাকে ছেড়ে দিলাম। তোমার বিষয়ে যদি কখনো এই ধরনের কথা শুনি, তাহলে তোমাকে গ্রাম ছাড়া করব। এভাবে সেদিনের মতো সালিশি শেষ হয়ে যায়। সবাই ধীরে ধীরে সালেহার বাড়ি থেকে বেরোয়। সালেহা অসহায়ের মতো বসে থাকে। আর সবাই তাকে এত অপমান করে গেল, অথচ তার ভাই খবর দেওয়ার পরে আসেনি। তার কথা এমন নষ্টামি যে করে, সে তার বোন নয়। এখানে জামালের হয়ে কথা বলার জন্য অনেকেই ছিল, কিন্তু সালেহার হয়ে কথা বলার মতো কেউ ছিল না। সবচেয়ে বড় কথা, জামাল তাকে বিয়ের আশ্বাস দিয়েও বিয়ে করতে রাজি হলো না। সেও তাকে বাজে কথা বলছে। সালেহা এসব ভেবে কান্নায় ভেঙে পড়ে। তার কান্নারত মুখ দেখে কুসুম এগিয়ে আসে।
সে তার মায়ের গায়ে হাত দিতে তার মা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপর কয়েকটা লাথি লাগিয়ে দিয়ে বলে, সব হয়েছে তোর জন্য। অপয়া মাইয়া, তোর জন্ম হওয়ার পর থেকে তোর বাপটা অসুস্থ হইয়া পড়লো, তারপর মইরা গেল। এসব এখন সব তোর লইগা হয়েছে, সব তোর লইগা হয়েছে। এসব বলে কয়েকটা লাথি দিতে থাকে। কুসুম ব্যথা দিয়ে চিৎকার করে। অসহায় গেল বলে, আম্মা আমারে মাইরেন না, আম্মা আমার ব্যথা লাগছে। লাগুক, মরতে পারো না? তুই মরলে আমি শান্তি পাইতাম। এভাবে কথা বলে সালেহা বেগম ঘরে চলে যায়। কুসুম অসহায় চোখে তার চলে যাওয়া দেখে। কুসুমের চোখের পানি গড়িয়ে মাটিতে পড়ছে। বেশ কয়েকদিন সালেহার বিষণ্ণতায় কাটে। কুসুম ঘরে যা ছিল তা দিয়ে রান্নাবান্না চালিয়ে নেয়। শুধুমাত্র খাবার বেড়ে মায়ের সামনে দেওয়া ছাড়া তেমন কোনো কথা হয়নি কুসুম মায়ের সাথে। দুজনে চুপচাপ ছিল। অন্যদিকে আশেপাশের বাড়ি বয়ে এসে সালেহা বেগমকে কথা শুনিয়ে যায়। সালেহা বেগম সব শুনে সব রেগে যায়, তবে রাগ তাদের সামনে প্রকাশ করে না। তারা চলে গেলে সব রাগ কুসুমের উপর প্রকাশ করে, তাকে ইচ্ছামতো গালাগালি করে। এজন্য মূলত কুসুম তার সাথে কথা বলে না, যাতে ঝামেলা না হয়। আজকে রান্না করতে গিয়ে কুসুম লক্ষ্য করে চাল শেষ, ডাল দুমুঠো রয়েছে, তাই বাধ্য হয়ে মায়ের কাছে আসে। নরম গলায় বলে, ঘরে রান্না করার মতো কিছুই নেই, এত খাই খাই করস কেন? সারাদিন খাওয়া ছাড়া কাম নেই? ঘরে কিচ্ছু নাই তো কী হয়েছে? একদিন না খাইলে মরে যাবি যা জানোয়ার। তোর লইগে আমি রোজ মরতেছি আর তুই। এইভাবে তাকে কথা শোনাতে শুরু করে। সালেহা বেগম শুধুমাত্র কুসুমকে কথা শোনানোর অজুহাত খুঁজে। কুসুম এবার না পেরে বলে, আল্লাহর ভয় না কইরা ভুল কাম কইরা এখন আমাদের উপর চোটপাট দেখো কি কইলি। কথাটা বলে দুইটা থাপ্পড় লাগিয়ে দেয় কুসুমের গালে। তারপর উচ্চবাক্যে বলে, আমি ভুল করছি? কুত্তা, জানোয়ার, তোর দায়িত্ব লইব বইলা সে আমার সর্বনাশ করছে, আর তুই আমার মুখে মুখে তর্ক করস। কুসুম চুপ হয়ে যায়। সে বুঝতে পারে তার মা আর তার মা নেই। সে একজন বিবেকবোধ পাপবোধ হারিয়ে ফেলা নারী। এই জন্য বলে, চোরের মায়ের বড় গলা। অন্যায় করে কি অবলীলায় মেয়ের দোষ দিয়ে তাকে কথা শোনাচ্ছে। এভাবে কিছুদিন কেটে যায়, কিন্তু ভুল পথে পা বাড়ানোর সালেহা ঠিক হয় না। সে জামালের কথা ভুলতে বিভিন্ন পুরুষের সাথে কথা বলা শুরু করে। সালেহার চরিত্র সম্পর্কে জেনে এলাকার চরিত্রহীন পুরুষগুলো তার থেকে সুযোগ নেওয়ার আশায় মিশছে। সালেহা তাদের সুযোগ দেয়। এক কথায় বলা যায়, পাপের দুনিয়ায় পা দিয়ে সালেহা মানুষ থেকে পুরোপুরি অমানুষ হয়ে গেছে। অনেক পুরুষ মানুষ সালেহার লাইফে প্রায় বাসায় আসে। সব কিছু কুসুমের চোখের সামনে ঘটে। এসব দেখে কুসুম চুপ থাকে। সে প্রতিবাদ করে, যার বিনিময়ে প্রতিনিয়ত মায়ের অত্যাচার সহ্য করতে হয় তাকে। একদিন সব সীমা অতিক্রম করে এক লোক তার মাকে খুঁজতে এসে তাকে না পেয়ে তার হাত ধরে। কুসুম লোকটির নোংরা চাহনি দেখে অভিসন্ধি বুঝতে পেরে চিৎকার দিয়ে ওঠে। কুসুমের চিৎকার শুনে লোকটা হাত ছেড়ে দিয়ে চলে যায়। কুসুম ভয়ে ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে থাকে। সালেহা বেগম বাসায় আসলে কুসুম এই কথাটা বললে সালেহা বলে, মিথ্যে বলার জায়গা পাও না? আমারে ছাইরা তারা তোরে ধরবে? আসল কথা হইলো আমি যাতে তাদের সাথে না মিশি, তাই তুই মিথ্যে বলতেছ আম্মা। কুসুম চিৎকার দিয়ে বলে। তাদের মা মেয়ের মাঝে তর্ক বিতর্ক হয়। সালেহা বেগম কুসুমের গায়ে হাত তুললো। এবার কুসুম বলে, আমি মেম্বার চেয়ারম্যানের কাছে যাইয়ে বইলে দিব তুমি আবার এইসব শুরু করছো। কি কইলি? এবার সালেহা বেগম ভীষণ রেগে যায়। সেদিন যে অমানুষের মতো কুসুমকে মারতে থাকে। কুসুম অসহায়ের মতো মায়ের খেয়ে শুধু চোখের পানি ফেলে। তার মায়ের স্বভাবের জন্য সব আত্মীয় সম্পর্ক নষ্ট করে দিয়েছে। তার এই দুঃখের কথা বলার জন্য কেউ নেই। কেউ তাকে সাহায্য করতে পারে না। মানুষের নিয়ন্ত্রণে একবার শয়তান নিয়ে নিলে সে যে দুনিয়ার কত জঘন্য মানুষ হতে পারে তার বাস্তব উদাহরণ সালেহা। সে পাপকে শুধু মনে করে নিজের সঙ্গে যে মেয়ের জীবন ধ্বংস করছে সেটা বুঝতে পারে। তার সেই ন্যূনতম বোধটুকু নেই। কয়েকদিন যাবৎ সালেহা বেগমের মতিগতি কুসুমের ভালো ঠেকছে না। হঠাৎ এত পরিবর্তন হলে বিষয়টি গরমিল লাগায় স্বাভাবিক। কয়েকদিন যাবৎ বাড়িতে পুরুষ মানুষ আসলে ঢুকতে দিচ্ছে না। কুসুম মায়ের এমন পরিবর্তন কারণ খুঁজে না পেলেও মনে মনে খুব খুশি হয়। তার ছোট মনটি ভেবে নেয়, হয়তো তার মা বুঝতে পেরেছে সব পাপ পাপ বর্জন করা উচিত। কুসুম এবার ভেবে খুশি হয়, তবে তার খুশি বেশি দিন স্থায়ী হয় না। একদিন সকালে তার মা তাকে বলে, বিকেলে নতুন জামা পরে রেডি হয়ে থাকবি। কেন আম্মা? কুসুমের প্রশ্নের জবাব না দিয়ে সালেহা বেগম নিজের কাজে ব্যস্ত হয়। মেয়েকে উদ্দেশ্য করে বলে, আমার লগে ঘরদুয়ার পরিষ্কার করে আয়। হঠাৎ কুসুম বুঝতে না পেরে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। সালেহা বেগম শান্ত গলায় বলে, বিকালে তোরে দেখতে আইব। কি? কুসুম ভীষণ হতভম্ব হয়ে যায়। বয়স তার 14 ছাড়িয়ে 15 বছরে পা রাখেনি। এর মাঝে বিয়ে, তবে এখানে এসব সাধারণ বিষয়। তার বান্ধবী এর চেয়েও ছোট বয়সে বিয়ে হয়েছে, তাই এটা ভেবে অবাক হয় না। অবাক হয় এটি ভেবে
তার মা তার বিয়ে নিয়ে ভাবছে, যেখানে সে নিজেই সারাদিন ভাবেন। কুসুমের মনের অবস্থা বুঝতে পেরে সালেহা বেগম বলে, তুই বড় হইছস, এখন তোর সামনে আমি এইসব কইরা ঠিক করছি না। তাই তোরে বিয়ে কইরা আমি একজনকে সারা জীবনের লইগে খুঁজে নেব, যে আমারে বিয়ে করব। তাই আগে তোর বিয়েটা দিতে চাই। ও, আমাকে সরাইয়া পাপ বেশি করতে পারো যেতে। এখন তো আমি বাধা দিতেছি, যদি বাধা মানো না, তবুও ভয় পাও কোনোদিন যদি চেয়ারম্যান মেম্বারের কাছে যাই, তাই সরাতে চাইছো? এইখানেও আমার ভালো না ভাইবা শুধু নিজের কথা ভাবলা। কুসুম কথাটি বলে তার মায়ের স্বার্থপরতার কথা ভেবে সালেহা বেগমের কথার প্রতিরোধ বলে, আমি তোর মা, তোরে ভালো চাইয়ে সিদ্ধান্ত নিয়েছি। তুই আমারে সবসময় ভুল বুঝাই গেলি। মা, না গো, মায়েরা এমন না। তুমি জানো চাচি তার পোলা মাইয়ার জন্য কত কী করে? তারে দেখলে মনে হয় মা, যার চোখে মুখে মায়া আছে, কথা শুনলে বোঝা যায় এক মা। কিন্তু তোমারে দেখলে সেটা বোঝা যায় না। কথাটা শুনে সালেহা বেগম একটা থাপ্পড় বসিয়ে দেয়। তারপর বলে, চুপচাপ আমার কথা মতো কাজ কর। তোরে পেটে লইছি, এইটাই বেশি। এতদিন সহ্য করছি, তোরে দিয়ে আমার কোনো কাম হইব? একখান পোলা হইলেও কাম হইতো। আবার আসছে মা, বোঝা যায় না বলতে। এটা বলে সালেহা বেগম নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। কুসুমকে ঘরের কাছে হাত লাগাতে বলে। কুসুম চুপচাপ কাজ করে। নষ্টামি কইরে বেড়ানোর মায়ের মাইয়া কত ভালো হইবে আমার জানা আছে। কথাটা বলে পাত্রের বাবা বসা থেকে উঠে দাঁড়ায়। তার ছেলের হাত ধরে বলে, বাড়ি চল। সালেহা বেগম তাদের অনুরোধ করে। নরম গলায় বলে, আমার মাইয়া ভালো। আমার বিষয়ে যা শুনছেন সব মিথ্যে কথা। মানুষের ভালো সহ্য করতে পারে না, তাই মিথ্যে রটাচ্ছে। তাই শুনেছি সব। আপনার কিন্তু সব জানা আছে। এখন যাইয়া ঘটক ধরবো। কুত্তার বাচ্চা, আমার পোলার মধ্যে কি পাই নাই যে মাইয়া দেখতে পাঠাইছে? কথাটা বলে পাত্রের বাবা তার ছেলেকে নিয়ে চলে যায়। এই নিয়ে পরপর 20 জন পাত্র কুসুমকে রিজেক্ট করে চলে যায়। কথায় বলে, মা আগুনে মেয়ে হয়। এই কথাটা মেনেই বোধহয় সবাই কুসুমকে রিজেক্ট করছে। তাদের মতে যার মা এমন, তার মেয়ে কত ভালো হবে। সালেহা বেগম এসব বেশ রেগে যায়। এতবার বিয়ের কথা বলতে পাত্র নিয়ে আসছে। আশেপাশে মানুষ ভাঙানি দিয়ে পাত্রদের মন বিষিয়ে দিচ্ছে। পাত্ররা কুসুমকে রিজেক্ট করছে, এজন্য সালেহা বেগম তাকেই দোষী করে। সবসময় তাকেই দোষ দিয়ে যেন সে শান্তি পায়। এবারও ব্যতিক্রম হলো না। পাত্র চলে যেতে সে মেয়ের গালে থাপ্পড় বসিয়ে দেয়। তারপর বলে, চেহারা এত খারাপ কেন তোর? তোরে দেখে পোলারা ফিরে যায় কেন? কুসুম হতভম্ব হয়ে শুধু তার মাকে দেখে। তার দোষের জন্য এমন হইতেছে, তাও সে কুসুমের দোষ। সেই সাথে আশেপাশের মানুষকে ইচ্ছামতো গালিগালাজ করছে। এখানে গালাগালি শুধু করছে, প্রতিবেশীরা ক্ষুদিন মেয়েদের নামেই ভাঙানি দিয়ে বেড়ায়, সেখানে কুসুম তো এত বড় খুদ। তার মায়ের এত দোষ, তারা বলবে না? সব কিছু মিলে কুসুম খুব বিষণ্ণ। তার নিজেকে পাগল মনে হচ্ছে। এত কিছু সে সহ্য করতে পারছে না। ভাগ্যকে বারবার দোষারোপ করছে। এত খারাপ ভাগ্য নিয়ে তার জন্ম কেন হলো? এসব ভাবতে ভাবতে কুসুম কান্না করে দেয়। তার জীবনে এই চোখের পানি ছাড়া কিছুই নেই। সে শুধু দোয়া সবসময় একজন ভালো মানুষকে চাচ্ছে, যার সাথে তার ভাগ্য জুড়ে দিক আল্লাহ। এক কথায় বলা যায়, সে এই জীবন থেকে মুক্তি চায়। স্বামীর ঘরে গিয়ে শান্তিতে থাকতে চায়। কিন্তু তার যে ভাগ্য, বিয়ে হবে তো? এই প্রশ্ন মাথায় ঘুরে কুসুমের। প্রায় 2 বছর ধরে কুসুমের জন্য পাত্র খোঁজা হয়, কিন্তু কেউ এমন মায়ের মেয়েকে বিয়ে করতে রাজি হচ্ছে না। এর মাঝে একজনের সঙ্গে কুসুমের বিয়ে প্রায় ঠিক হয়ে যায়। সেই সময় কুসুমের মা আবারও এক পুরুষের সাথে ধরা খায়। এবার সেই লোকের বাড়িতে ধরা খায়। দিনের বেলা একসাথে ছিল তারা। এসব খবর জানাজানি হওয়ার পর বিয়ে ভেঙে যায়। আবারও বিচার বসে। সালেহা বেগমকে এত অপমান করা হয়, গ্রাম ছাড়া করার সিদ্ধান্ত হয়। তবে সালেহা বেগম মানুষের পা ধরে কান্নাকাটি করে মেয়ের দোহাই দিয়ে কোনোভাবে এই শাস্তি থেকে মুক্ত পায়। এবার চেয়ারম্যান অনেক কড়া ভাষায় বলে, তোমার মাইয়ের লগে এইবার ভালোভাবে থাকবা। যদি তোমার নামে আর কখনো কিছু শুনি, তাহলে তোমার ব্যবস্থা নেওয়া হইব, অনেক বড় ব্যবস্থা। এই ঘটনার 6 মাস পর সালেহা বেগম বিরক্ত হয়ে কুসুমের জন্য পাত্র খোঁজা বন্ধ করে দেয়। এখন সরাসরি কারোর সাথে কথা বলতে পারছে না, ভয়ে কাজ করছে সালেহার। এবার ধরা পড়লে কি না কি হয়ে যাবে, সেই জন্য বেশ চিন্তিত থাকে। তার সব চিন্তা, রাগ সব কিছু দূর করার ওষুধ হলো কুসুমের উপর অত্যাচার। এখন অত্যাচার করার বড় কারণ তো রয়েছে, বয়স বেড়ে গেছে, তাও বিয়ে হচ্ছে না, অপয়ামী। কুসুম নামক মেয়েটির মনের অবস্থা তখন কেমন হয় সেটা একমাত্র সেই জানে। নিজের মা যখন অপয়ামাইয়া, এই কথাটা কোনোভাবে মেনে নেওয়া যায়? একটি কুসুম রোজ নির্যাতিত হয়ে প্রমাণ করে দিচ্ছে সবাই মা হতে পারে না, সবাই মা না। মাই পৃথিবীর সেরা মানুষ। কিন্তু একজন চরিত্রহীন নারী কখনো মা হতে পারে না। আর যারা চরিত্রহীন হয়, তাদের মনে পাপ আগের থেকেই থাকে।
সেটা হয়তো প্রকাশ করতে পারে। কুসুমের মতো একটি ফুলের জন্মের পর যাতে কুসুমের ভাগ্যে জোটে নির্যাতন। কুসুমের বয়স তখন 17। সেই সময় তার মা তার জন্য একটি পাত্র খুঁজে নিয়ে আসে। পাত্র যখন কুসুমকে দেখতে আসে তখন কুসুম পাত্রকে দেখে অবাক হয়। পাত্র এবং ঘটক এসেছে। পাত্রের বয়স প্রায় 38 বছর। পাত্রকে কুসুম চেনে, পাশের গ্রামের, যার কয়েক বছর আগে ডিভোর্স হয়েছে। তার মা অবশেষে তার জন্য এমন পাত্র খুঁজে আনলো, এটা ভেবে কুসুম খুব কষ্ট পায়। যদিও জানে তার মা কখনোই তার মা ছিল না, সে শুধু সালেয়া বেগম। পাত্রপক্ষ চলে গেলে কুসুম কিছুটা প্রতিবাদ শুরু বলে, আম্মা, তুমি আমারে এর সাথে বিয়ে দিবা? তো কি হয়েছে? সালেয়া বেগম খুব স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলেন। কুসুম রেগে বললেন, আম্মা, ওই পোলা তোমার বয়সী, মোটেও পোলা জোটে না। একজন পাইছি তাতেও খুদ, ওই পোলাই ঠিক আছে। বয়স দিয়ে কী হবো? পোলা হইলে হইল, ভালো কাজ করে, নিজের আলাদা ঘর আছে, বাপ মায়ের টানার জ্বালানি, তোর লগে আমারও ভরণ পোষণ দিব। এখানে খারাপের কী আছে? বয়স আর ডিভোর্সি, ওইটা বাদ দে। কম বয়সী পোলা তোর মতো অপয়ারা বিয়ে করবে? কথাটা বলে সালেয়া বেগম চুপ হয়ে যায়। কুসুমের চোখ দিয়ে পানি ঝরে। সে নিজের জন্য এমন ছেলে মেনে নিতে পারছে না, কিছুতেই না। কুসুমের বিয়ের খবর শুনে তার মামা আসছিল। সে এসে শুধু সালেয়াকে বলে, এমন পোড়ার লাগে বিয়ে দিবে যে ঘরে আগে ঘর করতে পারেনি। তোমরা আমাগো মা মাইকে দেখছো, দেখো নেই? তাহলে এখন কথা বলতেছে কোন শরমে? সালেয়া বেগম অনেক তেজ নিয়ে কথাটা বলে। তার ভাই নরম গলায় বলে, তুই গ্রামে আমাদের মান সম্মান রাখছো, তোর লইয়া নিজের গ্রামে থাকতে পারিনি। তোর বোন হিসেবে জীবনের পরিচয় দিব না, আজও আসতাম না, শুধু তোর মাইয়ের কথা ভেবে আসছি। আসছে আমার দরদি, আমার মাইয়া আমি বুঝে নেব। আর পোলা ভালো আছে, ওর বউ ওরে ছাড়ছে, ভাগছে, তাতে ওর দোষ? আমি যতই খারাপ হই, মা, মাইয়ের ভালো চাই, তাই তোমরা না ভাবলেও চলবে। কথাটা বলে সালেয়া বেগম তার ভাইকে ঘর থেকে বের করে দেয়। তার ভাই সুরসুর করে চলে যায়। কুসুম শুধু নির্বাক চোখে দেখে। সে তার ভাগ্যকে মেনে নিয়েছে। এছাড়া এর থেকে ভালো কোনো ছেলে তাকে বিয়ে করবে না। তার মায়ের কলঙ্কের দাগে যে সেও কলঙ্কিত। অতঃপর কুসুমের বিয়ে হয়ে যায়। যার সঙ্গে বিয়ে হয় তার নাম হাবিব। বিবাহিত জীবনে প্রথম 6 মাস খুব সুন্দর কাটে। কুসুম আর হাবিবের আলাদা সংসার। তবে কয়েক মিনিটের দূরত্বে তার শ্বশুর শাশুড়ি দেবর থাকে। সবার সাথে কুসুমের সখ্যতা বেশ। তারা একে অন্যের বাড়িতে প্রায় আসা যাওয়া করে। কুসুমের প্রথমে হাবিবের সঙ্গে বিয়ে নিয়ে মনে কিছুটা সংশয় থাকলেও তা ধীরে ধীরে কেটে যায়। ধীরে ধীরে হাবিবকে নিয়ে রঙিন স্বপ্ন বুনতে শুরু করে। পৃথিবীর সকল মেয়ে তার স্বামীর সাথে এমন হাজারো স্বপ্ন দেখে। অন্যদিকে সালেয়া বেগম প্রথম দিকে কুসুমের বাড়িতে আসা যাওয়া কম করলেও ইদানিং বেশি করেছে। মাঝে মাঝে সে কুসুমকে নিজের দুঃখের কথা বলে। যার সামর্থ্য হলো, একা বাড়িতে তার থাকতে মন চায় না, সময় কাটে না। তাছাড়া আশেপাশে মানুষের কটু কথা তো আছে। কুসুম এসব শুনে শুধু সান্ত্বনা দেয়, তবে নিজের বাড়িতে থাকার কথা বলে না। তবে সালেয়া বেগম একই কথা হাবিবের সামনেও একদিন বলে, হাবিব তৎক্ষণাৎ তাকে নিজের বাড়িতে থাকতে বলে। প্রথমে সালেয়া বেগম রাজি না হলেও হাবিব কুসুমকে বোঝাতে বলে। হাবিবের কথা, আম্মা একলা ওইখানে কষ্ট করে থাকবে কেন? আমি তো তার পোলার মতো, তারে দেখার দায়িত্ব আমার, তাই এইখানে আমরা একলগে থাকি। অবশেষে হাবিবের কথা এবং সালেহা বেগমের দুঃখের কথা শুনে কুসুম তাকে তার বাড়িতে থাকার কথা বলে। সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়ালো। বর্তমান কুসুম কান্নারত অবস্থায় শুধু নিজে কপালে নিজে থাপ্পড় মারে আর বলে, 2 মাস আগে আমি যদি ওই সিদ্ধান্ত না নিতাম তাহলে এই সর্বনাশ হতো না, সব আমার দোষ। কুসুম কান্না করছে আর আজারি করে নিজেকে, নিজের ভাগ্যকে, নিজের বাবার মৃত্যুকে দোষারোপ করে যাচ্ছে। অতঃপর সে নিজের এই খারাপ জীবনকে শেষ করার সিদ্ধান্ত নেয়। কুসুম ঘরের খুঁটির সাথে কাপড় পেঁচিয়ে করার সিদ্ধান্ত নেয়, কিন্তু পারে না। কোথাও গিয়ে বাধাপ্রাপ্ত হয় কুসুম। সকালে ঘরের দরজা খুলে তার মা এবং হাবিব তাকে বোঝায় এসব কথা পাঁচকান না করতে। তার মা অর্থাৎ সালেয়া বেগমের ভাষ্যমতে কুসুমের ভালোর জন্য সে এমন কাজ করছে। অন্যদিকে হাবিব তার মাকে দোষারোপ করে নিজেকে ভালো প্রমাণ করছে। কুসুম তাদের সব কথা শুনে আস্তে করে বলে, আমি চেয়ারম্যান মেম্বারের কাছে যাই, তারাই বিচার করুক তোমাদের কার কত দোষ। এই কথা শুনে হাবিব কুসুমের গায়ে হাত তোলে। কুসুম অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তাদের এই 8-9 মাস বিবাহিত জীবন ভালো খারাপ দুটোই সময় ছিল, কিন্তু কখনো হাবিব তার গায়ে হাত তোলেনি। অথচ আজ তুলছে। নিজেরা পাপ করা কাজ করায় আবার বড় গলায় কথা বলছে। হাবিব কুসুমকে ভয় দেখে বলে, তুই মেম্বার চেয়ারম্যানের কাছে যাইলে কিচ্ছু হইবে না, কেউ বিশ্বাস করবে না। উল্টে তুই অন্য বেটার লোকে থাকিস এই কথা বইলা আমি তোরে তালাক দিব। এই কথা শুনে সালেহা বেগম কুসুমকে বোঝানোর ভঙ্গিতে বলে, সেমরি, বিয়ে তালাক লয়ে কি বাজারে নামবো?
তেজ কমাইয়ে সংসার কর, যা হওয়ার হয়েছে। কুসুম মুখ দিয়ে কোনো কথা বের হয় না। তার সামনে যারা দাঁড়িয়েছে তাদের মাঝে একজন তার স্বামী, অন্যজন তার মা, যারা এই পৃথিবীর সবচেয়ে জঘন্য কাজ করে বড় গলায় কথা বলছে। কুসুম হতভম্ব হয়ে শুধু তাদের দেখে। এদের বিচার চাইতে কোথায় যাবে সে? সমাজের লোক তো বলবে মা যেমন মাইয়াও তেমন। কুসুম নিজেও খারাপ কাজ করে বেড়ায়। গত 4 দিন ধরে কুসুম নির্বাক হয়ে গেছে। সে তার মা, স্বামী কারোর সাথে কথা বলছে না। প্রথম দিকে তারা একটু ন্যাকামি করে বোঝানোর চেষ্টা করলো, পরে বাদ দিয়ে দেয় এবং তার সামনে নিজেরা বেশ হাসি খুশি কাটায়। কুসুম সব কিছু দেখে, এভাবে কেটে যায়। আশেপাশের মানুষ তাদের বাড়ি থেকে কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি আওয়াজ পেয়ে মাঝে মাঝে আসে। তবে সালেহা বেগম ও হাবিব অপমান শুনে চলে যায়। তাদের এখানে দাঁড়ানোর সাহস হয়, অর্থাৎ কেউ কুসুমের উপর করা অত্যাচারের প্রতিবাদ করতে এগিয়ে আসে না। অথচ সবাই কম বেশি ঘটনা আন্দাজ করতে পারে। কুসুম এর মাঝে এসব ঘটনা তার শাশুড়ির সাথে শেয়ার করে। শাশুড়ি উল্টো বলে, তোমার মায়ের চরিত্র খারাপ সেটা 10 গ্রামের সবাই জানে, তারে ঘরে উঠেইছ কেন? দোষ তো তোমারও। পোলা মানুষ একটু একটু লুচ্চা হয়, মাইয়া সুযোগ দিলে হয়। ছি, তোমার মায়ে কত খারাপ, নিজের মাইয়ের জামাই অবধি রাখলো না। কুসুমের সামনে এসব বলে তার শাশুড়ি তাকে সঙ্গ দেওয়ার কথা বলে বাড়ি এসে সেখানে এসে সে কুসুমের মাকে যা তা বলে কথা শোনায়। সেই ফাঁকে কুসুমকেও কথা শুনে যায়। অথচ ছেলেকে কিছু বলে না। বলার মধ্যে শুধু একটি কথা বলে, বাবা এইসব পাপ, মস্ত বড় পাপ। এসব করিস না, ওই নষ্টা মহিলা তোর লগে তার মাইয়ের বিয়ে দিছে, তোর ভুল পথে লইয়া যাইতেছে। না ধমক, না শাসন। নরম বলে এসব বলে থামে কুসুমের শাশুড়ি। সে চলে যেতে কুসুমের মা তাকে কয়েকটা লাগিয়ে দেয়। সে এসব কথা তার শাশুড়িকে বলে। তার শাশুড়ি সে বাড়ি বেয়ে কথা শুনিয়ে গেছে। কুসুম মায়ের কথা শুনে কুসুমের মনে হয় তার মা বড় ভালো কাজ করছে, তাই এসব নিয়ে গালিগালাজ করছে। মোটের কথা, কুসুমের মা পাপ করতে করতে এমন অবস্থায় চলে গিয়েছে সে এখন এসবকে খারাপ মনেই হয় না। তার কাছে এসবে ঠিক। এভাবে চলার পর একদিন কুসুম তার শ্বশুর বাড়িতে যায়। পাশের ঘরে এক মহিলার কাছে বলে, ঘরের মধ্যে ইঁদুরের উৎপাত বাড়ছে। আপা, এইটার লইগে কোনো ওষুধ আছে? হ্যাঁ, ইঁদুর মারার বিষ আছে তো। মহিলার কথা শুনে কুসুমের মাথা নাড়ায়। সে বিষটা দেখতে চায়। কথায় কথায় 1 বোতল ধার চেয়ে বসে কুসুম। মহিলা দেওয়ার সময় সন্দেহ হচ্ছে, তবে যখন কুসুম জিজ্ঞাসা করে এটা ভুল করে মানুষের পেটে যাইলে সে বাঁচবে, মহিলার সন্দেহ হচ্ছে বুঝতে পেরে কুসুমের কথা ঘুরিয়ে নেয়। অনেক কথা বলে কথা কাটায়। প্রসঙ্গ অন্যদিকে ঘুরিয়ে নিলে মহিলা বিষের কথা ভুলে যায়। দিনটি ছিল শনিবার। কুসুম সেদিন পায়েস রান্না করে, যার মাঝে দিয়ে দেয় সেই ইঁদুরের বিষ। খাবার খেয়ে যাতে বুঝতে না পারে এই জন্য কুসুম পায়েসে অনেক পরিমাণ চিনি দেয়, সাথে আরও অনেক কিছু মিশায়। এরপর মা স্বামীকে খেতে দেয়। সালেহা বেগম পায়েস দেখে জানতে চায়, আজ সিন্নি রান্না করলি যে, খাইতে মন চাইলো। তোমরা তো নিজেকেও কাজে ব্যস্ত, চাইলেও খাওয়াবো না, তাই নিজেই বানালাম। কথা শুনে সালেহা বেগম চুপ হয়ে যায়। হাবিব কয়েক চামচ খেয়ে বলে, এটা কেমন লাগতেছে? চিনি বেশি পড়ে গেছে, মিঠা দিছি লগে চিনি, তাই অতিরিক্ত হয়ে গেছে। এই কথা বলে কুসুম হাবিবের মুখের দিকে তাকায়। কোনো কিছু বুঝতে পারেনি তো, না বোঝেনি, সেজন্য হাবিব পুরো বাটি পায়েস খেয়ে নিল। সালেহা বেগম মোটামুটি খায়। খাওয়ার শেষে তারা পাশের ঘরে যায়। দুজনে কথা বলে। তাদের কথার বাইরে থেকে কুসুম শুনে। সে ভেবেছিল নিজেও পায়েস খাবে, কিন্তু না, তার এত সাহস নেই। মানুষ করার সাহস তার হচ্ছে না। ইতিমধ্যে হাবিব আর সালেহা কেমন করছে, তাদের পেটের মধ্যে কেমন করে ওঠে। দুজনে একই কথা বলে ওঠে। তাদের দুজনের হঠাৎ এরকম লাগছে কেন? একটু আগে পায়েস খেলো, এমন কেন লাগছে? তারা কুসুমকে ডাকে, তাদের কেমন লাগছে। তারপর জিজ্ঞাসা করে, সিন্নিতে কিছু মিশাইছ? সালেহা বেগম কথাটি বলে উঠতে কুসুম স্বীকার করে নেয়। কথাটি শুনে তারা চিৎকার শুরু করে। ঘর থেকে বের হয়ে উঠোনে নামে। ছটপট করতে করতে লোক ডাকে। ঘর থেকে বের হয়ে উঠোনে নামে ছটপট করতে করতে লোক আসে। কয়েকজন লোক আসলে তারা জানায় কুসুম তাদের বিষ খাইয়ে শুনে দেয়। তারা গাড়ি খোঁজে। মুহূর্তের মাঝে এলাকায় ছড়িয়ে যায় কুসুম তার মা স্বামীকে বিষ দিয়েছে। এলাকার লোক ধরাধরি করে তাদের হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে গেলেও শেষ রক্ষা হলো না। গ্রাম থেকে হাসপাতাল অনেকটা পথ। সেই সময়ে এসব পথে যাতায়াত ব্যবস্থা ছিল না, যার ফলে তাদের হাসপাতালে নিতে নিতে তারা মারা যায়। হাবিবের পরিবার কুসুমের বিরুদ্ধে থানায় অভিযোগ করে। অতঃপর পুলিশ কুসুমকে ধরে নিয়ে যায়। কুসুমের আত্মীয়স্বজন সবাই আগে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কুসুম নামের মেয়েটি যে তাদের কেউ হয় সেটা তারা মানতেই চায়নি। সেজন্য এত বড় ঘটনা জেনে কেউ আসেনি তার হয়ে দুটো কথা বলতে। ফলস্বরূপ তার জীবনের একাংশ কাটে মায়ের অত্যাচারে, স্বামীর অত্যাচারে, অন্য অংশ কাটে জেলে। এভাবে শেষ হয় একটি কুসুমের গল্প, যেটা সম্পূর্ণ দুঃখ দিয়ে ভরা। এটা সত্য ঘটনা। ধারণা করা হয়
হাবিব এবং সালেহার আগের থেকে সম্পর্ক ছিল। সালিশে আবার হবে, শাস্তি হবে, সেই ভয়ে মেয়ে বিয়ে দিয়ে দেয়। তবে এটা সত্যি কি না নিশ্চিত না। পরিশেষে জীবনের অর্ধেক বেশি সময় তার জেলে কাটে। অথচ এমনও না হলেই পারত। তার মা তার স্বামী যে পাপ করছে তাতে শাস্তি কম হয়েছে, খুব সহজে মরণ পাইছে, অথচ তাকে সারা জীবন শাস্তি পাইতে হলো। অনেক আগের ঘটনা, কয়েক মাস হলো সে ছাড়া পাইছে, আপাতত কর্ম করে খাচ্ছে। তার জীবন তুলে ধরলে অনেক বিশাল হইতো, কিন্তু এটা একটা সত্য ঘটনা অবলম্বনে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।